ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আজকে তোমরা তোমাদের 45 নম্বরের পরীক্ষার রেজাল্ট পেয়েছো। আশা করি তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তারা খাতাগুলো দেখেছো। তোমাদের বাংলা পরীক্ষা কেমন হলো এবং কোথায় অসুবিধে হচ্ছে এই বিষয়ে আমাকে জানাও। তোমাদের বাংলা বিষয়ের যে পরীক্ষাটি দিলে সেখানে মূলত গদ্য অংশে কি সমস্যায় পড়ছো, কি সমস্যা তোমাদের হচ্ছে সেটা আমাকে জানাও। এর আগের দিন আমরা বাংলা ভাষায় বিজ্ঞান এই অধ্যায়টি আলোচনা করছিলাম। বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটির আমাদের প্রায় অর্ধেকটা হয়ে গেছে। বাকি যে অর্ধেক অংশ আমাদের পড়তে হবে সেই অংশটি আজকে আমরা পড়ব। আমাদের হয়েছিল আর্থ্রোপোডা ইনসেক্টা পর্যন্ত। এটি হচ্ছে বিভিন্ন পোকামাকড়ের বিজ্ঞানসম্মত নাম, আর্থ্রোপোডা ইনসেক্টা। ফার্ন, বিভিন্ন ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং ম্যালভাসী, এটার মানে বলেছিলাম জবা ফুলের নানা প্রজাতি। বিভিন্ন ধরনের জবা ফুল হয়, দেখেছো। সেই নানা জাতের জবা ফুল একেই বলা হয় ম্যালভাসী। তাহলে এর পরের অংশ আমরা দেখে নিই। আজকে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি শেষ করব এবং প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেব। এখান থেকে কি কি প্রশ্ন তোমরা পড়বে, ভালো করে কি কি প্রশ্ন পড়বে সেটার একটা ধারণা আমি তোমাদের দেব। এবার দেখো, পাশ্চাত্য দেশের তুলনায়, পাশ্চাত্য দেশ এর আগের দিন বলেছিলাম, পাশ্চাত্য দেশ অর্থাৎ যে দেশ পশ্চিমে অবস্থিত, অর্থাৎ ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, এই দেশগুলো পাশ্চাত্য দেশ বা পশ্চিমের দেশ, যা প্রাচ্যের দেশের তুলনায় অনেক উন্নত। বিজ্ঞানের দিক থেকে তারা অনেক উন্নত। তো সেই পাশ্চাত্য দেশের তুলনায় আমাদের দেশের জনসাধারণের, আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষের জনসাধারণ যে বৈজ্ঞানিক জ্ঞান, বিজ্ঞান সম্পর্কে যে জ্ঞান,
সেটা নগণ্য বা খুব কম। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও এই যে প্রাথমিক বিজ্ঞান, যেটা জানা খুব প্রয়োজন, প্রাথমিক বিজ্ঞান, যে বিজ্ঞানটা প্রত্যেকটা মানুষের জানা দরকার, যে জ্ঞান না থাকলে আমাদের সাধারণ জীবনে চলাই মুশকিল হয়ে যাবে। যেমন জল বাষ্পীভূত হয়, কর্পূর উবে যায়, এই ধরনের সাধারণ জ্ঞান যদি না থাকে তাহলে আমরা কর্পূর নিয়ে এসে রাখবো, সেটা উড়ে যাবে, তখন আমরা খুঁজবো কোথায় গেল কোথায় গেল। এই সমস্যা যদি থাকে তাহলে বৈজ্ঞানিক সন্দর্ভ অর্থাৎ বৈজ্ঞানিক প্রবন্ধ বোঝা খুব কঠিন হয়ে দাঁড়াবে, এটা বোঝা যাবে না। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য, পপুলার সায়েন্স জনপ্রিয় বিজ্ঞানের বই লেখা খুব সুসাধ্য অর্থাৎ খুব সহজ, কারণ তাদের বিজ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞান রয়েছে এবং তারা বিজ্ঞান বিষয়ে খুব সহজে আলোচনা করতে পারে এবং সাধারণত তা সহজেই বোঝে। কিন্তু আমাদের দেশে বর্তমান অবস্থা তেমন নয়। আমাদের দেশের যে বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয়, যা বয়স্ক ব্যক্তিদের জন্য যা লেখা হয়, তাও প্রাথমিক বিজ্ঞানের মতো, অর্থাৎ গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। যদিও বয়স্কদের জন্যও যদি বিজ্ঞানের বিষয়ে কিছু লেখা হয়, তবুও তা প্রথম থেকেই শুরু করতে হয়, নইলে বোঝা যায় না। জনসাধারণের জন্য অর্থাৎ সাধারণ মানুষের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন, সাধারণ মানুষের জন্য যারা বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ লিখছে, তারা এই বিষয়ে অবহিত না হলে, তারা এই বিষয়টা না দেখলে, অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। তারা যেটা লিখবে সেটা ততটা জনপ্রিয় হবে না। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলেও, কালক্রমে ধীরে ধীরে বিজ্ঞান শিক্ষার বিস্তার হচ্ছে হলেও এই অসুবিধাটা দূর হবে। কিছু বিজ্ঞান শিখে থাকবে, যেমন আমরা কিছু বিজ্ঞান শিখে থাকছি, ফলে আমাদের হচ্ছে কি, আমাদের পরবর্তী বিজ্ঞানের বিষয়ে আলোচনা করতে হলে এতটা সমস্যা হচ্ছে না। তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, সহজেই আমরা বৈজ্ঞানিক সাহিত্য রচনা করতে পারব। বিজ্ঞান আলোচনার জন্য, এই বিজ্ঞানের বিষয়ে আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক, যে রচনা পদ্ধতি অর্থাৎ যেভাবে বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ লিখতে হয়, সেটা অনেক লেখকই আয়ত্ত করতে পারেন। বিজ্ঞানের প্রবন্ধ কিভাবে লেখা হবে সেটা অনেক লেখক বুঝতে পারছে না বা করতে পারছে না। এর ফলে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাহলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। তাদের ভাষা
যে ভাষায় বা যে বাংলা ভাষায় তারা বিজ্ঞানের বিষয়ে প্রবন্ধ লিখছে সেটা কি হচ্ছে, আড়ষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ কঠিন হয়ে যাচ্ছে। এবং আরেকটা কি সমস্যা হচ্ছে, তারা ইংরেজির আক্ষরিক অনুবাদ করে ফেলছে, যা ইংরেজিতে লেখা আছে সেটারই আক্ষরিক অনুবাদ করে ফেলছে, ভাবানুবাদ করছেন। আমরা যে বঙ্গানুবাদটা পড়ি সেটা কিন্তু আক্ষরিক অনুবাদ নয়, সেটা আমরা করি ভাবানুবাদ। অর্থাৎ বাংলা ভাষার যে ভাব, সেই ভাবটাই ফুটিয়ে তুলতে হবে। যেমন আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং টু হোম। এই আই এম গোয়িং টু হোম এটাই যদি আক্ষরিক অনুবাদ আমরা করি তাহলে কি রকম দাঁড়াবে, আমি অ্যাম হয়, গোয়িং যাচ্ছি বাড়ি, আমি হই যাচ্ছি বাড়ি। এটা কি রকম শুনতে লাগে, অড লাগে, আড়ষ্ট লাগে, আক্ষরিক অনুবাদ হয়ে যাচ্ছে। তাই আমাদের ভাবানুযায়ী, ভাব অনুযায়ী আমাদের এই বিষয়টাকে পরিবর্তন করে আমি বাড়ি যাচ্ছি এটা করতে হচ্ছে। এবার এই দোষ থেকে মুক্ত না হতে পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। যদি আমরা এই যে দোষের মধ্যে আমরা পড়েছি সেই দোষ থেকে যদি মুক্ত হতে না পারি তবে আমাদের বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে না। এর ফলে আমাদের কি হবে, অনেক লেখক মনে করছেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি, ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি, প্রচুর অর্থসম্পন্ন যে ইংরেজি শব্দ রয়েছে, ইংরেজি শব্দ প্রথম থেকেই কিন্তু ডেভেলপড ওয়ার্ড বলা যেতে পারে, অর্থাৎ এর অনেকগুলি শব্দ পাওয়া যায়, কিন্তু বাংলায় এর অনেকগুলি শব্দ পাওয়া যায় না। এই অর্থব্যাপ্তিটিকে কি বলছে, কনোনেশন। বাংলা প্রতিশব্দেও ঠিক তাই হওয়া চাই। এই বাংলা প্রতিশব্দগুলো যেগুলো তৈরি হয় সেগুলো ঠিক সেই রকমই হওয়া উচিত। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করে। ইংরেজি সেন্সিটিভ, সেন্সিটিভ শব্দটি নানা অর্থে চলছে। যেমন সেন্সিটিভ পার্সন, সেন্সিটিভ পার্সন একে বাংলায় বলছি আমরা অভিমানী ব্যক্তি। আবার সেন্সিটিভ উন্ড এটা বলছি ব্যথা প্রবণ। আবার সেন্সিটিভ প্ল্যান্ট একে বলছি উত্তেজী উদ্ভিদ বা উত্তেজী উদ্ভিদ, যে উদ্ভিদ উত্তেজনার সৃষ্টি করে। আবার সেন্সিটিভ ব্যালেন্স এটাকে বলছি আমরা সুবেদী। আবার সেন্সিটিভ ফটোগ্রাফিক পেপার এটাকে বলছি আমরা সুগ্রাহী কাগজ বা সুগ্রাহী ছবি কাগজ। এই সেন্সিটিভ পেপারের অনুবাদ যদি স্পর্শকাতর কাগজ করা হয়, যে কাগজটা স্পর্শকাতর ছুলেই ভেঙে যাবে, তা তো নয়। এটা সুগ্রাহী, সহজে গ্রহণ করা যায়, অতি উৎকট হয়ে যাবে, কিন্তু তাও কেউ কেউ লিখেন সুগ্রাহী কাগজ লিখলে এটা ঠিক হয়। এবার অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে পেশ করে। অনেক লেখকই আছেন তাদের কথাগুলো ইংরেজিতে ভাবছেন এবং যথাযথ বাংলা অনুবাদের প্রকাশ করবার চেষ্টা করেন।
এতে রচনা উৎকট হয়ে যাচ্ছে। কি, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট বিন রিচড দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছয়নি। এইভাবে যদি অনুবাদ করে তাহলে অনুবাদটি উৎকট হয়ে যাচ্ছে। এরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ, বাংলা ভাষায় চলে না। একটু ঘুরিয়ে লিখলেও অর্থটা সরল হয়, এটা অর্থটা যদি ঘুরিয়ে লেখা হয় তবে ভালো হয়। পরমাণু ইঞ্জিনের নকশা এখনো পর্যন্ত তৈরি হয়নি। When sulfur burns in air, the nitrogen has not take part in the reaction. যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়া অংশগ্রহণ করে না। বাতাসের 95% তো নাইট্রোজেন, তাহলে অংশগ্রহণ করবে না কেন? অবশ্যই করবে, কিন্তু তার কোনো পরিবর্তন হয় না। তাই বাংলায় অনুবাদ করতে হলে লিখতে হবে তার কোনো পরিবর্তন হয় না। এবার অনেকে মনে করেন, অনেক লেখক মনে করছে পারিভাষিক শব্দ বাদ দিয়ে, পারিভাষিক শব্দ দেব না, বক্তব্য প্রকাশ করলে রচনাটা সহজ হবে। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কেন? স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, প্রয়োজন আছে পারিভাষিক শব্দ বাদ দেওয়া যেতে পারে। যেমন অমেরুদণ্ডী প্রাণী, এর বদলে যদি লেখা যেতে পারে যে জন্তুর শির দ্বারা নেই। আবার আলোক তরঙ্গ বদলে আলোর কাঁপন বা আলোর নাচন যদি বলা হয় তবে কিছুমাত্র সহজ হয় না, ঠিক হয় না জিনিসটা। আলোর কাঁপন, আলোর নাচন আর আলোক তরঙ্গ এটা কি এক জিনিস হতে পারে? তা নয়। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। এই পরিভাষা শব্দটার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ভাষার সংক্ষেপ করা এবং অর্থটাকে সুনির্দিষ্ট করা। যদি বারবার বারবার কোনো বিষয়ে বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়। যদি বারবার একটা বিষয়ে বারবার একই জিনিস নিয়ে কথা বলা হয় তবে অনর্থক কথাটা বেড়ে যাবে। এতে কি হবে? পাঠকের অসুবিধে হবে। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয়, সাধারণ মানুষের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ বা প্রবন্ধ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের, খুব কম পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময়, প্রথমবার যখন প্রয়োগ করা হবে তখন কি করতে হবে? তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে যদি দরকার হয় তবে ইংরেজি নামটাও দিয়ে দেওয়া যেতে পারে। অক্সিজেন ইংরেজি নামটা দিয়ে দেওয়া যেতে পারে, সেটা দেওয়াটা আবশ্যক, দরকার আছে। কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে, এটা একবার দিলেই হবে। দ্বিতীয়বার আবার যখন আমি অক্সিজেন শব্দটা ব্যবহার করব তখন আবার ওই ইংরেজি লিখে এবং সেটার সঠিক মানে দেওয়া, এটা দ্বিতীয়বার প্রয়োজন পড়বে না। একবার লিখলেই সেটা হয়ে যাবে। এইবার মূল কথাটা যেটা, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন। আমাদের আলংকারিকগণ, আমাদের যিনি অলঙ্কার শাস্ত্র লিখেছেন, যেমন ভরত মুনি অলঙ্কার শাস্ত্র লিখেছেন, এই অলঙ্কার শাস্ত্রে ত্রিবিধ কথা বলেছেন। 3 ধরনের অলঙ্কারের কথা বলেছেন। এক হচ্ছে অভিধা, 2 হচ্ছে লক্ষণা এবং 3 হচ্ছে ব্যঞ্জনা। অভিধা কি? অভিধা হচ্ছে অভিধানগত বা ডিকশনারিগত অর্থ। ডিকশনারিতে বা অভিধানে যেরকমভাবে শব্দটির অর্থ লেখা রয়েছে ঠিক
সেইভাবে শব্দের অর্থ লিখে দেওয়া, এটাই হচ্ছে অভিধান। আর লক্ষণা হচ্ছে একটা কথার মধ্য দিয়ে যে লক্ষণ ফুটে ওঠে। আমরা বললাম একটা কথা, কিন্তু এর যে অর্থটা সেটা বুঝতে অসুবিধা হয় না। আর ব্যঞ্জনা এক অর্থের, এক শব্দের রূপকে অন্য অর্থ যখন প্রকাশ পায় তাকে বলা হয় ব্যঞ্জনা। উদাহরণগুলো দেখো। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশ। দেশ বলতে কি বোঝায়? দেশ আমাদের ভারতবর্ষ, এর অভিধানগত অর্থ আমরা পেয়ে গেলাম। দেশ বলতে ভারতবর্ষকে বোঝায়। কিন্তু দেশের লজ্জা, এটা বলতে কিন্তু গোটা ভারতবর্ষের লজ্জা বোঝায় না, এখানে দেশবাসীর লজ্জা বোঝায়। যেমন আমি যদি বলি যে মালদা, তাহলে একটা জায়গার নাম বোঝাচ্ছে। মালদা ভালো নয়, তাহলে কি এখানে মাটি ভালো নয়? তা নয়, লোক ভালো নয়, মানুষ ভালো না, এটা লক্ষণা বুঝিয়ে দিচ্ছে। আর ব্যঞ্জনা কি? অরণ্য এর আবিধানিক অর্থ হচ্ছে বন, কিন্তু অরণ্যে রোদন এর অর্থ বোঝায় নিষ্ফল আবেদন। আমি কোনো কিছু চাইলাম, সেটা পূর্ণ হলো না, এটা নিষ্ফল আবেদন। সাধারণ সাহিত্যে লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি এক ধরনের অলঙ্কার প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে। সাহিত্যের ক্ষেত্রে এটা সম্ভব, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে এগুলো যত কম হবে ততই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক স্থল বিশেষে চলতে পারে, রূপকেরও প্রয়োজন পড়তে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। হিমালয় যেন, এটা দাগিয়ে রাখো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কথাটা বলেছেন কালিদাস। এই উক্তিটাই কাব্যের উপযুক্ত, ভূগোলের নয়। ভূগোলে কি এটা মানবে যে হিমালয় পাহাড় আর পৃথিবী সমান? যদি মানদণ্ড দাঁড়িপাল্লায় এটাকে তোলা যায়, তাহলে হিমালয় পর্বত একদিকে, পৃথিবী একদিকে যদি দেয় সমান হবে, হবে কি? কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এটা চলতে পারে। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল হতে হবে ও স্পষ্ট হতে হবে, এই কথাটি সকলেরই মনে রাখা উচিত। তাকিয়ে রাখো, এই কথাটি সকলেরই মনে রাখা উচিত। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ নজরে পড়ছে, কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী, যে কম জানে অথচ বেশি দেখানোর চেষ্টা করে। এই প্রবাদটি কতটা ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রিকাতে মাঝে মাঝে পাই। আমরা কি পাই? কিছুদিন আগে একটা পত্রিকায় দেখছি, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। অক্সিজেন স্বাস্থ্যকর নয়, তো অক্সিজেন না থাকলে তো বাঁচবেই না। তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, জীবের বেঁচে থাকার জন্য করে, কিন্তু স্বাস্থ্যকর না, এইরকম কথা। তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, ওজোন গ্যাস একবারেই চলবে না, ওজোন গ্যাসে মারা যাবে লোক। এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্ট, এরকম ভুল লেখা ঠিক নয়। সম্পাদকের উচিত, যে যিনি সম্পাদক পত্রিকাটি সম্পাদনা করছেন বা ছাপাচ্ছেন, অবিখ্যাত লেখকদের বৈজ্ঞানিক সন্দর্ভ, বৈজ্ঞানিক রচনা যেটা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। এই যে অনভিজ্ঞ লোক যারা কম জানে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারা যখন বৈজ্ঞানিক সন্দর্ভ লিখবে এবং সেটা প্রকাশের জন্য আসবে, সেটা অভিজ্ঞ লোককে দিয়ে দেখিয়ে নাও। এই হচ্ছে তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান। তোমরা এটা ভালো করে পড়ো, আমি প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে?